দেখো এখানে এই যে চারপাশে আপনার নাম লেখা আছে সিক্স, চ্যাপ্টার সিক্স, খুবই চমৎকার একটা অধ্যায়। যারা হচ্ছে সরলরেখা করে আসছে, সরলরেখা ভালো করে বুঝে আসছে, তাদের জন্য এই কনেক্টটা অনেক মজা লাগবে। এবং এটা ফুল কনসেপ্ট হচ্ছে একদম ফিগার ডায়াগ্রাম। ডায়াগ্রাম বুঝলে অনেক সহজ হবে। আর ডায়াগ্রাম না করলে, মুখস্থ করলে নিশ্চিতভাবে সে পরীক্ষায় ধরা খাবে, কারণ এখন ক্রিয়েটিভে বেসিক থেকে কোশ্চেন আসছে। তো তোমাদের সরলরেখার যদি বেসিক ক্লিয়ার থাকে, এটা অনেক সহজ লাগবে। কনিকের অনেকগুলো পার্ট আছে, মেইনলি তিনটা পার্ট: পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। এই তিনটে হচ্ছে এই চ্যাপ্টার, মানে তিনটে চ্যাপ্টার। 6.1 পরাবৃত্ত, 6.2 কি উপবৃত্ত, আর হচ্ছে অধিবৃত্ত হচ্ছে 6.3। এখান থেকে এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন থাকবে আশা করা যায়। ইভেন গত 7-8 বছরে যেটা হচ্ছিল যে তোমার হচ্ছে যে এই এখান থেকে দুইটা করে কি সিকিউ থাকতো, মানে গত কয়েক বছরে যেটা হচ্ছে কটা করে, এই এক চ্যাপ্টার থেকে দুইটা করে সিকিউ থাকতো। তো পোলাপাইন যেটা হয় যে ওভার কনফিডেন্স হয়ে যায় আর কি। এবার যারা কান্নাকাটি করছে তাদের একটা রিজন ছিল এখানে। ওদের তো শর্ট সিলেবাস ছিল গত কয়েক বছরে, 20, 21, 22, 23, 24, 25। 24 তো পরীক্ষা হয়নি মাঝখানে। তো যাই হোক, তো এখন অনেকের মতামত ছিল যে দুইটা করে আসবে, দুইটা আসবে, বাট আমি ওয়ার্নিং দিয়েছিলাম যে একটাও দিতে পারে। কি দিতে পারে? একটাও দিতে পারে, কারণ এটার সাথে স্থিতিবিদ্যা আছে, গতিবিদ্যা আছে। ওখানের ম্যাথ গুলো অনেকটা অনেক একটু কঠিন, মুখস্থ টাইপের, নিয়মগুলো মুখস্থ টাইপের। বহুপতির মতো, বহুপতির অনেক নিয়ম আছে। তো বহুপতি ছিল আরো একটু ঝামেলা মনে হয় অনেকের কাছে, এই জন্য তারা কোনিকটা ভালো করে করে ওদিকে ফোকাস কম দিছে। ফলে হচ্ছে হলো কি, বোর্ড পরীক্ষা ধরা গেছে। এবার কোনিক থেকে কি করছে, ঢাকা বোর্ডে একটা দিছে, কটা দিছে? হ্যাঁ, একটা। ধরা খেয়ে গেছে। তো এখন এই কনিকের মধ্যে একটা একটা রেখা থাকবে, রেখাটা বাঁকা থাকতে পারে, মানে যে কোনো রেখা বোঝানোর জন্য সোজা করে দিচ্ছে। আর একটা বিন্দু থাকবে, এই রেখাটার নাম হচ্ছে কি, দ্বিকাক্ষ অথবা নিয়ামক রেখা, ডাইরেক্ট্রিক্স। দ্বিকাক্ষ অথবা নিয়ামক রেখা। আর একটা বিন্দু থাকবে, সেটা হচ্ছে কি উপকেন্দ্র বা ফোকাস, বাংলা ফোকাস বলা হয়। বুঝতেছেন? এটা থাকবে, এই দুটো হচ্ছে একদম বেসিক পার্ট কনিকের। এই সেটা পরাবৃত্তীয় পাওয়া যাবে, উপবৃত্তও আসবে, অধিবৃত্তও আসবে। আচ্ছা, তো এখন পরাবৃত্ত জিনিসটা কি, পরাবৃত্ত, উপবৃত্ত আর হচ্ছে অধিবৃত্ত, এরা কি? এরা হচ্ছে হলো যে লোকাস। এরা হচ্ছে সঞ্চার পথ। কি পথ? সঞ্চার পথ। দেখো তোমাদের জ্যালমের 3.1-এ আমি মোটামুটি বেশ ভালো করেই তোমাদের সঞ্চার পথ জিনিসটাকে এটা মাথায় আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, তাই না? মনে আছে? কি বলতো সঞ্চার পথ কি? সঞ্চার পথ বৃত্ত। বৃত্ত হচ্ছে ওয়ান টাইপ অফ সঞ্চার পথ। সঞ্চার পথ কি? কোন বিন্দু চলার পথ নির্দেশ করে। ভুলে গেছো? সঞ্চার পথ হচ্ছে অনেকগুলা বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায়, সেটা হচ্ছে কি সঞ্চার পথ। অনেকগুলো বিন্দু যোগ করবো, করে কি পাবো? একটা রেখা পাবো। সেটা সরল রেখা হতে পারে, বক্ররেখা হতে পারে। তবে ওই যে বিন্দুগুলো যোগ করবো সবার শর্ত সমান, সবার কি শর্ত সমান। কথা বুঝতেছো? আচ্ছা, তাহলে এবার আসি আমরা কনিকের শর্তটা কি। কনিকের শর্ত হচ্ছে, এখানে একটা রেখা দেওয়া আছে আর এখানে একটা বিন্দু দেওয়া আছে। যখন একটা বিন্দু থেকে আর একটা বিন্দুর আমাদেরকে দূরত্ব বের করতে বলে, সহজ হিসাব, ডাইরেক্ট কানেকশন। ডাইরেক্ট কি কানেকশন, এখানে একটা আছে ডাইরেক্ট কানেকশন, এখান থেকে এখানে ডাইরেক্ট কানেকশন। আর একটা হচ্ছে বিন্দু থেকে রেখার দূরত্ব। বিন্দু থেকে রেখার দূরত্ব মানে কি? কথা বলে না, কতবার পড়াইছি, লম্বা দূরত্ব। কি দূরত্ব? লম্ব দূরত্ব। এটার ইচ্ছা মতো নেওয়া যাবে না, এরকম এরকম নেওয়া যাবে না। একটা বিন্দু আর একটা রেখা দেওয়া থাকলে অবশ্যই কি নিতে হবে, লম্ব দূরত্ব নিতে হবে। তো এখন এইখানে ওরা খুঁজতেছে কিছু বিন্দু, এমন কিছু বিন্দু খুঁজতেছে এক্স ওয়াই প্লেনে, এক্স ওয়াই সমতলে, যে দ্বিকাক্ষ যে রেখাটা আছে এম এম প্রাইম, এখান থেকে দূরত্ব যা হবে ওই বিন্দুটার ফোকাস থেকে দূরত্ব সমান হবে। বুঝতেছেন? তো প্রথমেই যেটা হচ্ছে যে এই যে ফোকাস যে বিন্দুটা আছে আর এখানে যে রেখা আছে দ্বিকাক্ষ রেখা, এখান থেকে হচ্ছে যদি আমরা একটা লম্ব রাখি, তো এই রেখাটাকে বলা হচ্ছে অক্ষরেখা বলে। কি বলে? কি রেখা? অ্যাক্সিস বা অক্ষরেখা বলা হয়। এটাকে বলা হয় পরাবৃত্তের অক্ষরেখা। তাহলে পরাবৃত্তের অক্ষরেখা কাকে বলে? ফোকাস থেকে, হ্যাঁ, দ্বিগাক্ষের উপর কি লম্ব আঁকলে, লম্ব আঁকলে যে রেখা পাবো সেটা হচ্ছে কি অক্ষরেখা। এই অক্ষরেখা
আর দ্বিকাক্ষক যে বিন্দুটি ছেদ করবে সেটাই হচ্ছে হলো জেড। এই যে আমরা এখানে নাম দিলাম এফ জেড এফ প্রাইম, এই জেডটাই যেখানে আসছে, এই জেডটাকে তাহলে আমরা কি বলবো? এটাকে বলা হয় বেস পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স। তাহলে বাংলায় কি হবে? দ্বিকাক্ষের কি পাদবিন্দু, কি বিন্দু? দ্বিকাক্ষের বেস পয়েন্ট পাদবিন্দু। ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের ছিল দুইটা জিনিস ছিল, এটা সবার থাকবে, পরাবৃত্ত অভিবৃত্ত অধিবৃত্ত সবারই থাকবে। সেটা কি? ফোকাস আর হচ্ছে দ্বিকাক্ষ অথবা নিয়ামক রেখা। ফোকাস থেকে যদি দ্বিকাক্ষের উপর লম্বা আঁকা হয় তাহলে যে রেখা হবে সেটা হচ্ছে কি? পরাবৃত্তের কি? অক্ষরেখা। এই অক্ষরেখাটা নিয়ামক রেখাকে যে বিন্দুতে কি করবে? ছেদ করবে, সেটা হচ্ছে কি? দ্বিকাক্ষের কি বিন্দু? পাদবিন্দু। এখন আমাদের মেইন আলোচনা কিন্তু সঞ্চার পথ নিয়ে, কি নিয়ে? সঞ্চার পথ নিয়ে। সঞ্চার পথ মানে এই যে আমাদের খুঁজতে হবে এমন কিছু বিন্দু এখানে খুঁজতে হবে যারা হচ্ছে ফোকাস থেকে যত দূরে আছে দ্বিকাক্ষ থেকেও তত দূরে আছে। এই বিন্দুগুলা যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে পরাবৃত্ত। বুঝলি সবাই? তাহলে তাহলে আমাদের হিসেবে প্রথম যে বিন্দুটা হওয়া উচিত সেটা কে হবে? সেটা জেড এস এর মধ্যবিন্দু না? ভালো বলে। এটা এখান থেকে যত দূরে আছে, এখান থেকে এই দ্বিকাক্ষ থেকে তত দূরে আছে। এবার কেউ বললো যে এটা বরাবর উপরে একটা যে বিন্দু আছে, এটাও হচ্ছে হলো এই কনসেপ্ট মেনে চলে, আপনি কি মানবেন? যেমন এখানে হচ্ছে হলো যে এটা যদি হয় 7, এটাও কত হবে? 7। ফোকাস থেকে এই বিন্দুর দূরত্ব যা, এই বিন্দু থেকে দ্বিকাক্ষের দূরত্ব তা। এখন এই বিন্দুটা আরেকটা বিন্দু যদি আশেপাশে চিন্তা করে কেউ একদম সোজা লম্বা মানে লম্বা বরাবর মাথার উপরে, সেটা কি হবে? হবে না। কেন হবে না? কারণ এটা যদি 7 হয়, এটাও কি হবে? বিন্দু থেকে রেখার দূরত্ব মানে কি? লম্ব দূরত্ব 7। আর এটা বিন্দু থেকে বিন্দু দূরত্ব হচ্ছে কি? সরাসরি দূরত্ব। তো এটা কি 7 হবে? অবশ্যই হবে না, কারণ এটা যদি সমগ্র ত্রিভুজ হয়ে গেছে, এটা 7, এটা হচ্ছে ভূমি, এটা কি লম্ব, এটা 7 থেকে বেশি হবে। তাহলে ব্যালেন্স করার জন্য কি করতে হবে? বিন্দুটাকে কি করতে হবে বলো? একটু কি করতে হবে? এইদিকে ওর এদিকে যেহেতু কি ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে, এদিকে কম হয়ে যাচ্ছে, এটা 7 আর 7 থেকে বেশি, তাহলে বিন্দুটাকে একটু এই দিকে সরে আসতে হবে। ঠিক আছে। এটা সরে আসবে যাতে করে এখান থেকে এই বিন্দু থেকে রেখার দূরত্ব হয় লম্ব দূরত্ব, আর বিন্দু থেকে বিন্দু দূরত্ব হচ্ছে কি? সরাসরি দূরত্ব। তারপরে বিন্দুটা এই যে এরকম হবে, এখান থেকে এটার দূরত্ব যা হবে, এখান থেকে এটার দূরত্ব তাই হবে, এই দুইটা সমান হবে। এরকম করে বিন্দুটা এই যে এরকম করে করে যাবে, মানে প্রত্যেক ক্ষেত্রে এই বিন্দু থেকে ফোকাস থেকে এই মেয়ের দূরত্ব যা, এই বিন্দু থেকে এই দিগাক্ষের লম্বা দূরত্ব কি? তাই হবে, এমন ভাবে চলবে। এই যে এরকম করে এটা যা, এখান থেকে এটাও কি? তাই হবে। ঠিক সেম ভাবে এখানের যে বিন্দুগুলো যদি নিই, এই ফোকাস থেকে এই বিন্দু দূরত্ব যা হবে, এখান থেকে কি? এটা এই দিগাক্ষের লম্বা দূরত্ব কি হবে? তাই হবে। এইভাবে এরকম যদি আমরা বিন্দুগুলো নিই, দেখা যাবে যে এরকম একটা শেপ আসবে, যেটা এত কিসের মতো, যেটাকে আমরা আগে পড়ে আসছি, এটা একটা পরাবৃত্ত। এখন আমরা এটা সঞ্চার পথটা পেয়ে গেলাম যে এটা কিভাবে আসছে। তো এই কনসেপ্ট আমাদের কি বোঝাচ্ছে যে এইখানে যদি আমরা একটা বিন্দু নিই, ফোকাস থেকে এই বিন্দু দূরত্ব যা হবে, এই বিন্দু থেকে হচ্ছে হলো কি দিকে একটা দূরত্ব কি? তাই হবে। কথা বুঝতেছি? তো এখন এইভাবে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এটা কি এইভাবে ডাইভার্স হতে থাকবে নাকি একসময় কনভার্স হবে? কি মনে হয়? কনভার্স হওয়ার সুযোগ আছে? হবে নাকি হতে পারে? দেখ, চিন্তা করে দেখো, কনভার্স হতে পারে। মনে হয় মানে আবার ঘুরে মিলিতে হবে, এরকম এরকম হওয়ার সুযোগ নাই। মনে মনে কেউ চিন্তা করলো যে এরকম এটা করতে 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 এখানে কোথাও মিলে গেছে, আবার তো বোর্ডে দিলাম যে এটার তো বোর্ডের বাইরে চলে যায়। তাহলে হচ্ছে কনসেপ্ট হচ্ছে কি যে ফোকাস থেকে এই বিন্দুর দূরত্ব যা, এই বিন্দু থেকে দিকে একটা দূরত্ব তা সম্ভব? সম্ভব না, এটা বেশি অবশ্যই বেশি হইতে হবে। এই জন্য দেখা যাবে যে এই বিন্দুগুলা কি এদিকে দূরে যেতে থাকবে, এটা এদিকে কি দূরে যেতে থাকবে। যেখানেই যাক, এখানেও যদি আসে, বুঝতে হবে যে এই ফোকাস থেকে এই বিন্দুর দূরত্ব আর এখান থেকে কি, এখান থেকে দিকে একটা লম্ব দূরত্ব কি সমান, এইভাবে যাক। তো এই বিন্দুগুলা যোগ করে আসে পরাবৃত্ত আসে। তাহলে পরাবৃত্তের কনসেপ্ট ক্লিয়ার? বেসিক বুঝতে পারছি পরাবৃত্ত কিভাবে আসছে। পরাবৃত্ত একটা কি সঞ্চার পথ। সঞ্চার পথ মানে কি? অনেকগুলা বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যাবে সেটা সঞ্চার পথ। সেটা সরল রেখা হতে পারে, বক্ররেখা হতে পারে। এখানে কি রেখা আসছে? বক্ররেখা। শর্তটা কি? একটা বিন্দু থেকে যতটুকু দূরে থাকবে আর একটা রেখা থেকে ওই বিন্দুটি তত দূরে থাকবে। এইরকম যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দু যোগ করে যে রেখা পাবো সেটা হচ্ছে কি? পরাবৃত্ত। এখন এই পরাবৃত্তটা অক্ষরেখাকে যেখানে ছেদ করছে, অক্ষরেখাকে যে যে বিন্দুতে ছেদ করছে কোথায়? এই যে এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু, ভার্টেক্স বা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু বা যেটাকে ইংলিশে ভার্টেক্স বলে। ইংরেজি নামগুলো মনে রাখতে পারলে ভালো। ভালো ভার্সিটি তুমি যদি ম্যাথমেটিক লাইনে পড়াশোনা করো তখন আর বাংলা থাকবে না, সব ইংলিশ হয়ে যাবে।
দিকের নাম হচ্ছে কি ডিরেক্ট্রিক্স, ফোকাস তো ইংলিশে ফোকাসই বলে। সঞ্চারপথ মানে হচ্ছে লোকাস। হুম? মানে সমান যাদের হবে তারা তাদেরকে যোগ করে যেটা হবে সেটা হচ্ছে কি পরাবৃত্ত। সমান হয় না কিভাবে, সমান যাদের হয় তাদের যোগ করে কি হয়, কথা বলে পরাবৃত্ত হয়। সমান আগে কি বলো, পরাবৃত্ত হয়ে তারপর সমান হয় না। সমানের এখানে কনসেপ্ট হচ্ছে কি, এই ফোকাস থেকে যত দূরে অবস্থান করবে দিকাক্ষ বা হচ্ছে নিয়ামক থেকে কি তত দূরে অবস্থান করবে। মনে করো তুমি এখানে একটা বিন্দু চার্জ করতে চাইছো, এখানে দিলে যে এখান থেকে দূরত্ব নিছো, এখান থেকে দূরত্ব নিছো, তুমি বললা যে এখানে বের করলাম 9, এখানে দেখলে হলো 16, না সমান হয় না। তাহলে বিন্দুটাকে কি আরেকটু এদিকে নিয়ে আসছো, নিয়ে নিতে কোনো এক সময় একটা বিন্দু পাওয়া গেছে যেটা কি এখান থেকে যত দূরে আবার এখান থেকে কি তত দূরে। কথা বুঝেছো? তাহলে আমরা এখানে একদম বেসিক যে ফান্ডামেন্টাল বা বাই ডিফল্ট হিসেবে দুইটা জিনিস থাকবে, যেটা হচ্ছে একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফোকাস আর একটা হচ্ছে কি হুম আর একটা হচ্ছে কি রেখা, নিয়ামক রেখা বা দিকাক্ষ। বাকি অতিরিক্ত আমরা কি পেলাম, এরপরে কি পেলাম, অক্ষরেখা পেলাম, কি পেলাম, অক্ষরেখা। তারপরে কি এটাকে বলা হয় কি দিগাক্ষের কি পাদবিন্দু পেলাম। ঠিক আছে, অক্ষরেখার দিগাক্ষের যে মিলন মেলা সেই মিলন বিন্দু সেটা হচ্ছে কি দিগাক্ষের পাদবিন্দু জেড। আর হচ্ছে হলো আরেকটা কি পেলাম লাস্টে, শীর্ষবিন্দু, সেটা হচ্ছে পরাবৃত্তটা কি মানে ওই অক্ষরেখাকে যেখানে ছেদ করবে সেটাই হচ্ছে কি শীর্ষবিন্দু। ঠিক আছে, বুঝে বুঝে পড়ো, অনেক মজা লাগবে। মানে পরাবৃত্ত পুরো কণিকের পাঠানো এবং অ্যাডমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরো খুশির কথা হচ্ছে আমি তোমাকে যা পড়াবো এটাই তোমার অ্যাডমিশনের জন্য হয়ে যাবে। কোশ্চেন বা সলভ করি অ্যাডমিশনের, এই কনিক শেষ হওয়ার পরে দেখবে যে সব বেসিক থেকে আসতেছে। ঠিক আছে, কারণ অনেক স্টুডেন্ট কি বেসিক শিখে না, নিয়ম শিখে যায়, পরে হচ্ছে একটু ঘুরে দিলে পারে না। তোমাদের জন্য সহজ লাগবে ইনশাআল্লাহ। লেখা হয়েছে একটু? সিট ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে পেয়ে যাবা। আজকে সারাদিন তোমাদের সিটি বানাইছি মোটামুটি, যতক্ষণ ফ্রি ছিলাম। মানে সেট করা ছিল একটু, আবার নতুন যে বোর্ড গুলো আছে এগুলা অ্যাড করে করে ফাইনালি একটা দেওয়ার চেষ্টা করবো। তো এখন আমাদের প্রথমে আমাদের কাজ হচ্ছে পরাবৃত্তের কি বের করা, সমীকরণ বের করা। প্রথমে আমরা সোজা করে দেখি, পরে আস্তে 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 আমরা বাঁকা করেও দেখবো। মনে করো যে এখানে যে ম্যাথ গুলো আছে এগুলো পরীক্ষা অনেক আসে, এখানে যদি আমি দেখি নর্মালি কি সৃজনশীলের আগে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এখানে 16 যদি হয় তারপর পুরো একই রকম একটা ম্যাথ আছে, এটা আরো বেশি হবে। এরপরে উদাহরণে যদি আরো দেখি, উদাহরণে আরো মনে করো 7 8 বার আছে, বুঝতে পারছো? আর তোমাদের ক্রিয়েটিভ গুলো অ্যাড করলে মোটামুটি হচ্ছে হলো যে গত হচ্ছে হলো যে 20 বছরে প্রায় 50 বার আসছে পরীক্ষা এরকম ম্যাথ, যে উপকেন্দ্র দেওয়া থাকবে আর হচ্ছে নিয়ামক রেখা দেওয়া থাকবে। ঠিক আছে, এবং এই টাইপের ম্যাথ উপবৃত্ত আছে, অধিবৃত্ত আছে। খুশির করতে হচ্ছে একদম ক্যালকুলেশনও প্রায় সেম, ক্যালকুলেশনও প্রায় সেম। তাহলে এক গেলে তিন পাখি মারার মতো অবস্থা। যে তুমি যদি হচ্ছে যে দিকে একটা সমীকরণ দেওয়া থাকে আর হচ্ছে কি ফোকাস দেওয়া থাকে, আমরা প্রথমে বোঝানোর জন্য সহজ করে আঁকতেছি, পরীক্ষায় ওইরকম রাফে সহজ করে মানে সোজা করে আঁকলে কোনো সমস্যা নেই। পরে তোমাদের আমি গ্রাফে একদম রিয়েল গ্রাফটাও দেখানোর চেষ্টা করব। এখানে এই যে একদম বাই ডিফল্ট যেগুলো থাকে সেটা হচ্ছে এগুলো দেওয়া আছে 2x, তারপর হচ্ছে -1 -9 ইকুয়াল টু 0। বাই ডিফল্ট হিসেবে আমরা কি বলছিলাম, ফোকাস থাকবে আর কি থাকবে, হ্যাঁ দিকে, হ্যাঁ নিয়ামক রেখা বা দিকে থাকবে একদম পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত সবার জন্য থাকবে। এখন এই দুইটা সমীকরণ দেওয়া থাকলে আমরা বের করবো, সহজে বের করতে পারবো। আমরা এরকম অনুমান করে একটা এরকম করে একটা নিব, নেওয়ার পরে এখানে হচ্ছে হলো যেহেতু সমীকরণ বের করতে হবে, সমীকরণে এমন একটা বিন্দু নিতে হবে, x, y বিন্দু নিতে হবে সমীকরণ যেহেতু। তো এস পি ইকাল হচ্ছে পি এম এম থাকে, তখন আমরা এই যে এখানে এরকম একটা ছবি আঁকবো, ছবি এঁকে তারপর লিখে দিব কি এই যে এস পি ইকাল হচ্ছে কি পরাবৃত্তের শর্তানুযায়ী
বা শর্তানুসারে লিখে আমরা লিখতে পারি এসপি ইকুয়াল টু কত, পিএম। লেখা বন্ধ করো, দেখো এসপি 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 কে দূরত্ব বের করা যাবে না। পরাবৃত্তের বেসিক হচ্ছে ফোকাস থেকে এই পরাবৃত্তের যে বিন্দু যে দূরত্ব এখান থেকে কি রেখার লম্ব দূরত্ব কি হবে, সমান হবে। তো এসপি এর দূরত্ব কত হবে বলো, এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পিএম। তো পিএম ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস ওয়াই মাইনাস 9 ডিভাইড বাই হচ্ছে কি 4 প্লাস কি 1। বুঝছে না বুঝিনি, বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব। তো বিন্দুতে এক্স ওয়াই এখানে বসালে এটা এটা কোনো পরিবর্তন হবে না। আর নিচে হচ্ছে কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতেছি? হুম, কারো কোনো কোশ্চেন আছে? তাহলে এখানে হবে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি 16x প্লাস হচ্ছে 64, তারপরে ওয়াই স্কোয়ার প্লাস কি 4y প্লাস হচ্ছে 9। এখানে কত হবে 2x মাইনাস ওয়াই মাইনাস 9 হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি 5। এটা কি বুঝতে পারছি? তুমি আমাকে বর্গ করে দিচ্ছি যেহেতু এখানে কি আছে রুট আছে, এই যে এটাতে রুট আছে। ভুল করছি? এখানে হচ্ছে 4 হবে, হ্যাঁ ঠিক বলছে। এই যে এখানে আর কথা বলেছেন। এবার আমরা 5 দিয়ে গুণ করে দিতে পারি, 5 দিয়ে গুণ করলে এখানে কত হচ্ছে 5x স্কোয়ার 5y স্কোয়ার 5 ষোলো কত 80, তারপরে 4 5 কত 20, 64 আর আর এই 4 একসাথে করতে পারি, 64 আর 4 হচ্ছে কি 8, 68 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় 300 কত 40 নাকি। আর এখানে তিনটা 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 হলে কি হবে এই স্কোয়ার করলে কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কি সি স্কোয়ার। বুঝতেছি? তারপরে 2ab করলে কত হবে -4xy 2bc করলে প্লাস কি 18y 2ca করলে কত হবে 36x। ঠিক আছে, শেষ। দেখো প্রায় শেষ হয়ে গেছে, অস্থির হয়ে লেখার জন্য অস্থির হয়ে। এখন যদি এই পাশে নিয়ে আসি এক্স স্কোয়ার হবে একটা প্লাস এক্স স্কোয়ার থাকবে তাই না, আর ওয়াই স্কোয়ার কি হবে 4y স্কোয়ার হবে। পরাবৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে এক্স ওয়াই একসাথে লিখবো, তারপর লিখবো এক্স 80 থেকে হচ্ছে 80 আর প্লাস কত 36 কত হয় 116, আর 20 থেকে 18 গেলে কত +2y, আর 340 থেকে বাদ যাবে কত 81, যেটা মাইনাস করলে কত হয় দেখো, দেখো তো কত আসে, এটা আসে কিনা? আসছে। এই পরাবৃত্তে আনসার মিলছে কি মিলছে না এখানে তুমি নিজে বুঝতে পারবা। এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই, হ্যাঁ প্লাস হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে কি 4xy, এই তিনটে মিলে হচ্ছে মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এই তিনটে মিলে হোল স্কোয়ার হবেই। এটা লিখতে পারি বলো, বুঝ না বুঝলে ভেঙে লিখতে পারো এক্স স্কোয়ার এটা 2y হোল স্কোয়ার এটা 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই লেখা যায়। এটা পরাবৃত্তে হবেই সবসময়। যেটা হবে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই তিনটে মিলে কি চলে আসবে হোল স্কোয়ার চলে আসবে, কি চলে আসবে হোল স্কোয়ার। প্লাস হচ্ছে এখানে কত 116 প্লাস হচ্ছে 2y প্লাস হচ্ছে 260। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ এ প্যারাবোলা। মানে একটা পরাবৃত্তের কি যে সমীকরণটা বের করতে বলছে এটাই সমীকরণ, এটাই অ্যান্সার। এক্স ওয়াই যদি একটা সমীকরণ লেখো। এই অনেক সময় এটুকুই হচ্ছে 4 মার্ক দিয়ে দেয়, অনেক ম্যাথ বেশিরভাগ ম্যাথ এরকম যে ফোকাস দেওয়া আছে তারপরে কি যে একটা দেওয়া আছে সমীকরণ বের করো, এরকম ডায়াগ্রাম একটা করে দিবে 4 মার্ক পেয়ে যাবে, সুন্দর 4 মার্ক।
শেষ লেখা। তো এখন দেখো তোমাদের এখান থেকে অনেক কিছু বের করা দেখায়, যেগুলো হয়তো সবগুলো বইয়ে নাই, কিন্তু ইদানিং যে সৃজনশীল গুলো আসতেছে সেখানে দেখা যাচ্ছে এবং অ্যাডমিশনও আসে এবং আসতে পারে। যেমন যদি আমাদেরকে এখন অক্ষরেখা সমীকরণ বের করতে বলে, সম্ভব? সম্ভব কিনা বলো? যারা সরলরেখা করে আসে তারা বলো খুবই সহজ, মানে সহজ সম্ভব। অক্ষরেখা হচ্ছে কার? দ্বিঘাক্ষের উপর লম্ব। তাহলে সমীকরণটা কি হবে বলো? এক্স প্লাস 2y প্লাস কে ইকুয়াল টু 0, ঠিক না? এক্স এর এবং ওয়াই এর সহগটা বিনিময় হয়, এবং এখানে যেহেতু এরা বিপরীত চিহ্ন বিশিষ্ট, এখানে আসবে কি একই চিহ্ন বিশিষ্ট, মানে দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, মনে আছে নাকি নাই? আছে। এখন ধ্রুবক বের করার জন্য কোনো বিন্দু আছে? কই জেড আছে, বলো জেড কত, বলো। এই দ্বিঘাক্ষের উপর মানে অক্ষরেখার উপর কোনো বিন্দু নাই? এস আছে তো। তাহলে এই যে এটাকে যদি আমরা এক নং ধরি, যে বা অক্ষরেখায় -8 -2 বিন্দু করি, বা এক নং হচ্ছে কি, এক নং হচ্ছে -8 -2 বিন্দু গেল। সুতরাং -8 -4 প্লাস কে ইকুয়াল টু হচ্ছে 0। তো কে এর ভ্যালু কত হবে? 12 হবে। তার মানে এক্স প্লাস 2y প্লাস হচ্ছে কি 12 ইকুয়াল টু কি 0। কোথাও কি ভুল করছি? এখন যদি আমাদেরকে দ্বিঘাক্ষের পাদবিন্দু বের করতে বলে, সম্ভব? সম্ভব না? কি হবে সম্ভব? ভেরি গুড। তাহলে এখন সমাধান করো। তার মানে কিছু কিছু জিনিস হচ্ছে হলো তো করে আসতেই হবে। যদি আমাদেরকে সাপোজ এই জেড বের করতে বলে বা এ বের করতে বলে, তাহলে আগে সবগুলো করে আসতে হবে। মানে অক্ষরেখা না বললে প্রথমে অক্ষরেখা সমীকরণ বের করতে হবে। সমীকরণ বের করার পর অক্ষরেখা দিকে একটা সমাধান করে জেড পাবো। জেড এবং এস এর মধ্যবিন্দু কি পাবো? এ পাবো, ঠিক না? আমি মানে সবগুলাই করতেছি, বাট যদি আমাদেরকে শীর্ষবিন্দু বের করতে বলে তাহলে কি, তাহলে কিন্তু আমাদের সবগুলা কাজ কি আগে সবগুলা করে আসতে হবে। শীর্ষবিন্দু আরেক ভাবে বের করা যায়, তবে এটা ডিফিকাল্ট। পরাবৃত্তির যে সমীকরণটা আছে তার সাথে অক্ষরেখা সমীকরণ সমাধান করে করতে পারি, বাট পরাবৃত্তির সমীকরণটা তো অনেক সুন্দর, তাই না? মানে সমাধান করার জন্য নাকি কঠিন, তো এই জন্য আমরা ওইভাবে যাবো না, করা যাবে আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে হলো কি জেড এর সাহায্যে বের করবো। তাহলে সমাধান করো। যে এখান থেকে যেমন এক্স বের করে ফেলা যায়, এক্স হচ্ছে কি -2y -12, আর ওই রেখাটা হচ্ছে কি 2 x -y -9 ইকুয়াল টু 0, 2 -2y -12 -y -9 ইকুয়াল টু 0, -4y -24 -y -9 0। এখান থেকে আসতেছে -5y ইকুয়াল টু হচ্ছে প্লাস কি 33, y ইকুয়াল টু হচ্ছে 33 ডিভাইড বাই হচ্ছে -5। ক্যালকুলেশন ভুল হলে বলি। কত আসে? 6/5। তার মানে আমরা জেড পেয়ে গেলাম, পাদবিন্দু হচ্ছে কি প্রথমে এক্স, 6/5 মাইনাস হচ্ছে কি 33 ডিভাইড বাই হচ্ছে হলো কি 5। তো শীর্ষবিন্দু বের করা যাবে না? শীর্ষবিন্দু কি হবে? শীর্ষবিন্দু হচ্ছে জেড এবং এস এর মধ্যবিন্দু। তো 6/5
-8 / 2 আর হচ্ছে কি -33/5 -2 ডিভাইড এটা ক্যালকুলেট করে দেন। এখানে ক্যালকুলেশন দেখানো লাগে না। দেখো কত আসে। কত? এই, দেখো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখন আমরা আরো কিছু বিষয় বের করতে পারবো, সেটা হচ্ছে শীর্ষ বিন্দুতে অঙ্কিত স্পর্শক। দেখো আমাদের বেসিক কি বলে, আমরা তো স্পর্শক পড়ে আছি, ডিফারেন্সিয়েশনে খুব সুন্দর করে পড়ে আসছি যে এই পয়েন্ট থেকে একবার এদিকে বাঁকতেছে আবার এইদিকে বাঁকতেছে, তার মানে এই বিন্দুতে যদি আমরা স্পর্শক আঁকি সেটা অবশ্যই কি হবে বলো? অক্ষরেখার উপর কি হবে? লম্ব হবে না? কথা বলো না। শীর্ষ বিন্দুতে, আমাদের পরবর্তী টপিক হচ্ছে শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ। বলো এটা কি বের করা সম্ভব? হুম, সম্ভব। কিভাবে করবো? নিয়ামক রেখা সমান্তরাল রেখা, আমাদের অক্ষরেখা দেওয়া থাকলে অক্ষরেখা লম্ব রেখা, আর যেহেতু বেসিক্যালি দেওয়া আছে, দেওয়া থাকে কি নিয়ামক রেখা দেওয়া থাকে, নিয়ামক রেখা সমান্তরাল রেখা, ঠিক কি না? তাহলে শীর্ষবিন্দু স্পর্শকের সমীকরণ কি হবে? 2x - y প্লাস হচ্ছে হলো কি, এবার সি ধরে, আগে তো কে ধরছি, মানে এক, সাধারণত সবগুলো তো একসাথে বের করতে পারে না, আমরা হচ্ছে এক দিলে অনেকগুলো পাখি মারার চেষ্টা করতেছি। তো এখন এই যে স্পর্শক যেটা আছে, মানে স্পর্শক এটা কোনো বিন্দু দিয়ে যায়? ধরে বলো, এই বিন্দু দিয়ে যায়। এটা হচ্ছে কি 6 বাই -17/5, আর হচ্ছে কি মাইনাস হচ্ছে কি 43 ডিভাইড বাই হচ্ছে 10 কে বিন্দুগামী। 5/2 আসে, +5/2 না মাইনাস? মাইনাস হবে না, প্লাস প্লাস। আচ্ছা তাহলে হচ্ছে, তার মানে হচ্ছে কি 2x - y প্লাস 5/2 ইকুয়াল টু 0। আমরা ভগ্নাংশটা রেখে 2 দিয়ে গুণ করলে 4x - 2y প্লাস 5 ইকুয়াল টু কি 0। এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে হলো যে এখানে টপিক আসবে, আমাদের গুরুত্বপূর্ণ একটা টার্ম আসবে, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এটা গুরুত্বপূর্ণ বেশি। উপকেন্দ্র দিয়ে অক্ষরেখার উপর যে লম্ব আঁকা হয় তার নাম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এল অ্যালপাইন, লেটাস রেক্টাম, ইংরেজি নাম আর কি, এই জন্য এল দিয়ে প্রকাশ করা হয়। এই যে উপকেন্দ্র দিয়ে অক্ষরেখার উপর লম্ব, যে লম্বটা, লম্ব রেখাটা অসীম পর্যন্ত, এই রেখাটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। বা দৈর্ঘ্য বললে পরাবৃত্তকে যেখানে ছেদ করলো এইটুকু হচ্ছে পুরোটা দৈর্ঘ্য। বুঝেছি? একটা আমরা অংশ কি বলি না, সমীকরণ বের করি না, তো সমীকরণ তো লিমিটেড আছে, একটা রেখা সমীকরণ মানে বোঝাচ্ছে যে এটা অসীম পর্যন্ত এদিকে এদিকে, বাট আমাদেরকে যখন বলে অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ, তখন একটা নির্দিষ্ট অংশ নিতে হয়। তো সমীকরণ যখন আসবে তখন হচ্ছে যে উপকেন্দ্র দিয়ে তারপর হচ্ছে কি অক্ষরেখার উপর কি লম্ব হিসাব করে করব। বাট হচ্ছে হলো যে আহ, দৈর্ঘ্য যখন বলবে তখন পরাবৃত্তকে যেখানে যেখানে ছেদ করছে, যে এই যেটা এগুলো হচ্ছে একটু দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে? তো এটা সমীকরণ বের করে দেবে না? হলো সহজ। এই যে 11 কি নিয়ামকের সমান্তরাল, আর বিন্দুটা চেঞ্জ হবে, বিন্দুটা হচ্ছে কি -8 - 2, ঠিক না? করে ফেলো।
উপকেন্দ্রিক লম্ব কাকে বলে? অক্ষরেখার উপর লম্ব, পাশাপাশি হচ্ছে হলো কি ফোকাস দিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু অক্ষরেখা তোমার পরীক্ষা দেওয়া থাকবে না, পরীক্ষায় দেওয়া থাকবে কি এই যে এটা। তাহলে সুবিধা হচ্ছে কি তখন তোমার অক্ষরেখা লাগতেছে না। সাপোজ মনে করো তোমার কোশ্চেন এরকম দিল, ফোকাস দিল আর কি দিল, নিয়ামক দিল, দিয়ে বললো যে কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করো, তখন তোমার কষ্ট করে অক্ষরেখার সমীকরণ বের করার দরকার নাই। হ্যাঁ, তুমি যেটা বলতেছো এটা হচ্ছে কখন, যদি অক্ষরেখার সমীকরণ দেওয়া থাকে তখন আমরা তার লম্ব রেখা দিয়ে করবো, রাইট? আচ্ছা, করে ফেলো দ্রুত। লেটাসের একটা উপকেন্দ্রিক লম্ব, এই জন্য এল দিয়ে প্রকাশ করা হয়েছে। উপকেন্দ্র দিয়ে লম্ব আঁকবো অক্ষরেখার উপর। দেখো এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। এটা এখানেও আমরা যেটা করতে পারি, উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণটা আছে এটার সাথে পরাবৃত্ত কি করতে পারি, সমাধান করতে পারি। সমাধান করে দ্বিঘাত সমীকরণে এক্স এর মান দুইটা আসবে, ওয়াই এর মান কটা আসবে, এক্স এর মান দুইটা আসবে, ওয়াই এর মান কি দুইটা আসবে। এখানে মনে হচ্ছে স্যার এখানে তো এক্স দুইটা না, মানে রিয়েল ডায়াগ্রাম তো এরকম না, এটা তো এই রেখাটা তো আসলে এরকম না, এটা কি ওয়াই এর সমান্তরাল, এটা তো বাঁকা হবে, তখন দেখা যাবে বিন্দুগুলো কি বাঁকা হয়ে যাবে, মানে এটা পরে দেখাবো। আমি জাস্ট প্রসেসটা বললাম কি হচ্ছে আমরা এই রেখা আর হচ্ছে কি এই পরাবৃত্তের সমীকরণ কি করতে পারি, সমাধান করতে পারি। বাট পরাবৃত্তের সমীকরণটা তো মানে ক্যালকুলেশন সুন্দর মোটামুটি, কিন্তু আনসারটা তো সুন্দর না, তাই না? তো সেই জন্য হচ্ছে অন্য কোনো টেকনিক অবলম্বন করতে হবে যেটা ইজি। করে ফেলছো? এটা ফোরে কে শিখাইছে কলেজে? যেটা শিখছে এটা তো বাদ বাদ, মানে হয় নাই তো, মাথা ব্রেন খালি করে শিখবা, কি করবা? শিখে নিয়ে মুছে তুমি জানো না কিছু, এভাবে শিখবা, তাহলে শেখাটা পালা। ফোরে কোথেকে আসছে? হয়তো মুখস্থ শিখাইছে, এই জন্য পারো নাই। দেখো খেয়াল করো, দেখো রাস্তাঘাটে অনেক কিছুই লেখা থাকে, সিএনজির বিষয়ে লেখা থাকে আমি ছোট, আমাকে মারবেন না, আমাকে ধাক্কা দিবেন না, তাই না? আপনার সন্তানকে কি করুন, স্কুলে পাঠান, গাছ লাগান, পরিবেশ বাঁচান, বিভিন্ন লেখা থাকে কি না? থাকে। এও লেখা থাকে মানুষের বিবেক হচ্ছে শ্রেষ্ঠ কি আদালত, লেখা থাকে কিনা? দেখেন আপনি একটা পরাবৃত্ত সুন্দর করে আঁকছেন, এখানে উপকেন্দ্র দিয়ে লম্ব আঁকছেন, তা আপনার বিবেক কি বলে এস এল আর এল এস এল প্রাইম সমান হবে কি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে, হবে না কেন? বুঝতেছি, সিমেট্রিক সুষম, এখানে যে বিন্দুগুলো আছে সমান দূরত্বে আছে, মানে এখান থেকে এখানে যে দূরত্ব আছে এখান থেকে এরকম সমান দূরত্বে দুইটা পাওয়া যাবে না, এটা সিমেট্রিক হয়ে আসতেছে।
তাহলে এই এল এল প্রাইম যেটা আছে এটাকে 2 যদি আমরা এস এল লিখি ভুল হবে? এস এল অথবা এস এল প্রাইম নিয়ে তারপর 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। আচ্ছা, পরাবৃত্তের বেসিক কি ছিল? ফোকাস থেকে যে কোনো বিন্দুর যে দূরত্ব ইকুয়াল টু হচ্ছে ওই বিন্দু থেকে কি বলেন, ওই বিন্দু থেকে দিগাক্ষের লম্ব দূরত্ব সমান, এই দুইটা সমান। তাহলে এস এল যেটা আছে এটাকে আমরা কি লিখতে পারি? এল এন। এখন এল এন কি বের করতে পারবেন? এল তো জানেন না, কিভাবে বের করবেন? এল জানেন না তো, এল এল যদি জানা থাকতো তাহলে কি এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করতাম। এল জানি না, বাট এল এন ইকুয়াল টু দেখেন, আপনি দেখেন তো এস জেড হয় কিনা, কথা বলো না। তাহলে এটা 90, এটাও তো 90, এটা কি এখানে কি এটা 90, বাকি এটা 90, তাহলে কি এই বাহুটা কি অবশ্যই সমান। শুধু সমান না, এটা আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র? হুম, কত বর্গ, কারণ এই পাশাপাশি দুইটা বাহু সমান তো, বিপরীত গুলো সমান হবে, কারণ প্রত্যেকটা কোণ সমকোণ, পাশাপাশি কি এই যে এই বাহু আর এই বাহু সমান না, পাশাপাশি দুইটা বাহু সমান, তার মানে এটা বর্গ। তো এই যে এস জেড, এখন কি এস জেড বের করা সম্ভব? এস জেড মানে কি এস থেকে এটা জেড এর দূরত্ব। তো জেড তো আসলে আপনি জেডটা ভুলে যান, জেড তো পরে আসছে অনেক, জেড অনেক ক্যালকুলেশন করে আসছে। অক্ষরেখা সমীকরণ বের করা হয়েছে, তারপরে -2 -2 বসিয়ে তারপর অক্ষরেখা কমপ্লিট করা হয়েছে, তারপর সমাধান করে জেড আসছে। আমরা ধরে নিচ্ছি শুধু কি আছে, উপকেন্দ্র মানে দিকে নিয়ামক রেখা সমীকরণ দেওয়া আছে। তাহলে বিন্দু থেকে কি নিব, রেখার লম্ব দূরত্ব নিব, বুঝতেছি? বিন্দু থেকে রেখার কি লম্ব দূরত্ব। তাহলে এস কি করবে, এখানে বসিয়ে দিব 2 × -8, তারপরে হচ্ছে কি মাইনাস কি 2 মাইনাস কি 9 ডিভাইড বাই কত হবে বলো, 4 প্লাস কি 1, তারপরে যেহেতু এটার লম্ব দূরত্ব ফরম বাদ দিতে হবে। ক্লিয়ার সবাই? কনিক, এই পরাবৃত্ত করে বুঝে বুঝে করলে অনেক চমৎকার, ভালো লাগবে। সায়েন্সের স্টুডেন্টদের একটা দিক আছে যে তাদের কি বুঝে বুঝে পড়ে হচ্ছে হৃদয়ে শান্তি নেওয়া যায়, এই জিনিসটা সায়েন্সের স্টুডেন্টের জন্য বেশি। কারণ যে কোনো টপিক ভালো করে বুঝলে মনের মধ্যে একটা প্রশান্তি কি কাজ করে। তাহলে এটা আসলে হচ্ছে 46 ডিভাইড বাই √5 আসবে ফাইনালি, একক দৈর্ঘ্য তো, এটা একক হিসেবে আমরা নিই। তাহলে আমরা মানে যত সম্ভাব্য যত কিছু বের করা দরকার সবকিছু কি বের করে ফেলছি। এখন দেখো আরো দুটো টাইপ আছে, এবং এই তিনটা টাইপ কম্বাইন করলে অনেক ম্যাথ আছে, তোমরা দেখবে যে অনেকগুলো ম্যাথ তোমার কাভার হয়ে গেছে। প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাই ডিফল্ট হিসেবে কে কে থাকার কথা, কে কে থাকার কথা বলো দেখেন, কথা বলো। নিয়ামক রেখা আর কি উপকেন্দ্র। এখন ওরা যেটা করবে যে কোনো একটা দিবে না, ফোকাস দিবে না, আর নিয়ামক রেখা ফোকাস দিবে না, নিয়ামক দিবে, আবার নিয়ামক দিবে কি দিবে না, ফোকাস দিবে না। তাহলে দুইটা অপশন দাঁড়ালো। এটা ছাড়াও আরো কিছু অপশন আছে, এগুলো এখন ক্রিয়েটিভে আছে, আগে অ্যাডমিশন আসতো, এখন ক্রিয়েটিভে আছে। আমাদের এই মার্কার গুলো ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই জন্য এদেরকে স্পেশাল ট্রিটমেন্ট করা লাগতেছে, ওই ভালো মার্কার গুলো পাইনি, এই জন্য এগুলো নিয়ে আসছি। তাহলে আমরা প্রথমে হচ্ছে হলো যে উপকেন্দ্র দেওয়া ছিল, আর কি দেওয়া ছিল, উপকেন্দ্র প্লাস হচ্ছে কি দিক অথবা কি নিয়ামক রেখা, দিস ইজ কি ডান করা হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে মনে করো উপকেন্দ্র দেওয়া আছে কিন্তু নিয়ামক দেওয়া নাই, নিয়ামক না দিয়ে কি দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে, মানে একটা নিচ থাকলে তো ওটার পরিবর্তে কিছু একটা দিতে হবে। এরপরে হচ্ছে হলো যে আর 3 নাম্বার হচ্ছে হলো কি, 3 নাম্বার হচ্ছে হলো কি, তাই 12 তারিখ কি হবে, শীর্ষ প্লাস হচ্ছে কি নিয়ামক। তাহলে এই দুইটা করতে হবে। বাট এখন ঘুরে ফিরে কিন্তু তোমার হচ্ছে স্টার্টিংটা কিন্তু same।
কথা বুঝতেছো? ভেরি ভেরি স্টার্টিং কি মনে করো ওই যে বাসে করে যায় হাইওয়ে অন্য পাগল, তাই তো? বাস মনে হয় রেলগেটে আসে আসে না? আসে? বাস জানা মনে হয় নাকি? যাই না ধাক্কাতে কি জন্য? আচ্ছা 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 আচ্ছা। তো যাই হোক এখন মনে করো কারো বাসা যদি একদম রেলগেটে হয় কিন্তু মানে এমএনএ চলে যাবে, তাই না? ঠিক কি না? তারপরে কারো বাসা যদি মনে করো ওই যে ওইদিকে হয় সে হয়তো হাইটে আসতে পারে, রিক্সা ভাড়া দিয়ে আসতে পারে। কথা বুঝতেছো? কিন্তু গন্তব্য কোথায়, স্টেশন কোথায়? তাকে হয়তো ওই আশেপাশে রেলগেট থেকে উঠতে হবে। কথা বুঝতেছি? তুমি যদি মেট্রো রেলে উঠতে যাও যেখানে দাও তোমার কি করতে হবে? যদি যেতে চাও ওইদিকে আশেপাশে কোথায় আছে? মতিঝিলে যেতে হবে, ওখানে পরে এখান থেকে তুমি যাবে। এখন মানে একটা একটা বিজনেসের সাথে কিন্তু একটা বিজনেস জড়িত। তোমার সকালবেলা কিন্তু এখন রেলগেটে কিন্তু কি আলাদা ইয়ে থাকে, অটো থাকে। ওরা ৩ জন ৪ জন করে ঠিক স্পেশালি শাপলা তোলে, শাপলা অথবা হচ্ছে হলো কি মেট্রো রেল, এরকম করে করে ডাকে। কারণ অনেক লোকজন আছে যারা কি উত্তরে 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 ইয়ে করে অফিস করে এখান থেকে, জানো? জানো না? কারণ এখন সময় লাগে কত? ৪০ মিনিট। কত? ৪০ মিনিট। আর আগে লাগতো ২ ঘন্টা ৪০ মিনিট। কথা বুঝতেছো? আচ্ছা। আমি মনে করি একবার সকাল ৭টায় বের হয়েছি উত্তরের থেকে, সকাল 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 যে জানি জানি জ্যাম লাগে, তাও মনে করো ৯টার পরে আসছি এই এলাকায়। বুঝছো কাহিনি? সকাল ৭টার আগে বাসে উঠছি, তারপরেও আস্তে আস্তে এই এলাকায় আসতে কতক্ষণ লাগছে? ৯টার পরে আসতে পারছি, এত জ্যাম থাকে এত সকালে। তো এখন তো যেটা বলতেছিলাম যে এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি আমাদের যেটা দেওয়া থাকবে না আমরা ওটা বের করে নিই। উপকেন্দ্র আছে ওকে ফাইন, তাহলে শিষ্য দেওয়া আছে নিয়ামকটা বের করে নিতে হবে। নিয়ামক শিষ্য আছে নিয়ামক আছে, কোনটা নাই কোনটা? তাহলে উপকেন্দ্র বের করে নিতে হবে। এই এখন তোমরা তোমাদের চিন্তাটা এখানে দাও, চিন্তাটা যদি দিতে পারো তাহলে ম্যাথ শেষ। স্টার্টিং কিন্তু তোমাকে কি করতে হবে? মনে করো উপকেন্দ্র দেওয়া আছে শিষ্য দেওয়া আছে নিয়ামক নাই, ফার্স্টে নিয়ামক বের করতে হবে, এরপরে কিন্তু অঙ্ক শেষ না। এরপর হচ্ছে আবার এসপি ইকুয়াল টু পিএম ধরে আবার ম্যাথ করতে হবে। সেম ভাবে হচ্ছে হলো শিষ্য দেওয়া আছে নিয়ামক দেওয়া আছে, মিসিং কি? উপকেন্দ্র। উপকেন্দ্র বের করে তারপর হচ্ছে আবার কি এসপি ইকুয়াল টু পিএম, মানে ওই ফোকাস লাগবে নিয়ামক লাগবে, তো যেটা মিসিং এটা ফার্স্টে কি করতে হবে? বের করে নিতে হবে। ঠিক আছে? তো যেমন ধরো এখান থেকে একটা একটা করে ম্যাথ দিই আমি, প্রসেসটা তোমরা আমার সাথে শেয়ার করবা, বাকি কাজটা তোমরা করবা। যার মনে করো তোমাদের বোর্ডে দেখা ঢাকা বোর্ড 19 হ্যাঁ ঢাকা বোর্ড 19 পরাবৃত্তি সমীকরণ বের করতে বলছে। প্যারাবোলা সমীকরণ, হ্যাঁ ওই যে ইংলিশে প্যারাবোলা বলে নামগুলো খেয়াল রাখবে। যে উপকেন্দ্র দেওয়া আছে -6 -6, আর হচ্ছে যে শীর্ষবিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে হচ্ছে হলো -2, 2। পরাবৃত্তের প্যারাবোলা সমীকরণ কি? প্যারাবোলা মানে হচ্ছে কি? পরাবৃত্ত। প্যারাবোলা সমীকরণ বের করতে হবে। উপবৃত্ত মানে কি? ইলিপস। আর অধিবৃত্ত হচ্ছে কি? হাইপারবোলা। কি বলা? হাইপারবোলা। সামনে আর পিছনে কি গোলা, মাঝখানে কি? ইলিশ। তাহলে এখন চিন্তা করো, প্রসেস চিন্তা করো, এরকম যদি একটা পরাবৃত্ত হয়, ফোকাস শীর্ষ দিক দিগাকে সমীকরণটা বের করতে পারলে বাকিটা আগের মতো স্পিকার টু পিএম। এস দেওয়া আছে -6 -6, এ দেওয়া আছে -2 2। দেখি মতামত দাও দেখি তাহলে কিভাবে বের করা যায়। দেখো চিন্তা করো, বলে দিস মনে হবে যে তোমাদের পারা উচিত ছিল, এই জন্য তোমরা আমি বলে দেওয়ার আগে নিজেরা বলে ফেলো কিভাবে করো। নিয়ামক রেখা সমীকরণ বের করতে হবে। তারপরে তার কি লম্ব রেখা সমীকরণ বের করো। আর প্রশ্ন হচ্ছে যে এটা ধ্রুবকটা বের করার জন্য তো একটা বিন্দু লাগবে, কোনো বিন্দু কি এখানে আছে? হুম, যেটা কি মধ্যবিন্দু, গুড, মানে এটা সহ মিলেমিশে পারতেছে, তাই তো? ভালো। আচ্ছা, তো তার মানে হচ্ছে যে আমরা এই সেটটাকে x1 y1 বা ধরতে পারি, এটা হচ্ছে কি আলফা বিটা ধরতে পারি, বা x1 y1 ধরলে সমস্যা নেই। তো এই যে আলফা -6 / 2 ইকুয়াল টু কি -2, আলফা -6 ইকুয়াল টু -4, আলফার ভ্যালু কত আসে?
টু। সেম ভাবে হচ্ছে কি বিটা মাইনাস সিক্স ডিভাইড বাই টু ইকুয়াল টু প্লাস টু, বিটা মাইনাস সিক্স ইকুয়াল টু ফোর, বিটার ভ্যালু হচ্ছে কত 10। তার মানে জেড পেয়ে গেলাম, জেড কত, জেড হচ্ছে কি টু কমা কি 10। বুঝতেছি। অনেক সময় কিছু ম্যাথ আছে অনেক সময় 4 মার্ক দিয়ে দেয়, একদম 4 দুই একটা ম্যাথ এরকম আসছে এগুলা, যে শুধু নিয়ম আমরা রেখা সমীকরণ বের করতে পারছি, তাহলে এটা অনেক সহজ, পুরো সরল লেখা। প্রথমে দুই বিন্দুগামী রেখা সমীকরণ দিয়ে আমরা অক্ষরেখা সমীকরণ বের করবো। তার লম্ব রেখা হচ্ছে কি এম যে এম প্রাইম রেখা, সেটা হচ্ছে কি এই যে 2,10 বিন্দু দিয়ে যায়, দিকে বের হয়ে গেল। বাকি আবার কি এসপি ইকাল টু কি, এরপর হচ্ছে ওই আগের মতো কাজ হবে, এসপি ইকাল টু কি। তাহলে এটা কমপ্লিট করো, দুই টাইপের দুইটা করবা, তারপরে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে আমাদের সেকেন্ডটা আমরা প্রসেসটা ডান, এখন হচ্ছে ক্যালকুলেশন তোমরা ডান করো। এছাড়া আমার না বুঝলে বলি, কিছু না বুঝলে বলে দাও। পড়ালেখা ভালো দরকার নেই, গুড, ভালো কাজ করছো। ওই যে রেকর্ড আছে, রেকর্ড থেকে দেখি পড়ালেখার কি আছে, বুঝে বুঝে দেখি। মানে তুমি 3 পয়েন্ট হচ্ছে যে 5 থেকে শুরু করবা, 5 6 এই দুটো করলে মোটামুটি 3.5 6 7, হ্যাঁ, এই তিনটে চ্যাপ্টার দেখলে মোটামুটি বেসিক গুলো আবার পাস করতে লাগে ফার্স্ট ইয়ার। তোমার তো মেধা ভালো, মাশাআল্লাহ মেধা ভালো, কিন্তু ওটা কাজে লাগাইতে হবে। তোমাদের তো কলেজে যাওয়ার প্যারা আছে, তাহলে ফাঁকে ফাঁকে সব ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যা যা করাইছে, ঠিক আছে, এখনো যেমন ক্লাস হচ্ছে না, অনেক ভালো ক্লাস হচ্ছে, তো ওই ক্লাসগুলো কি ভালো করে করাইছে, হ্যাঁ, বুঝছো। অ্যাডমিশনের কিন্তু সময় পাবা না, অ্যাডমিশনে কোশ্চেন ব্যাংক সলভ করতে করতে টাইম শেষ। তো একটু কষ্ট হলেও ওই দিন একটা করে ক্লাস হলেও করবা।
ঠিক আছে, যেহেতু কলেজের আলহামদুলিল্লাহ প্যারেন্ট, তোমাকে কিন্তু সার্টিফিকেট দিচ্ছি যে তুমি ভালো বুঝো, ঠিক আছে, ভালো মানে যা পড়াচ্ছি এটা ভালো রেসপন্স করতে পারো, তো সেটা কাজে লাগো। পেশা ভাই তুমি জিজ্ঞেস হয়ে গেছে, কোন জায়গায় আটকেছো? সূত্র হচ্ছে যে একটা বিন্দু যদি এরকম থাকে, যার স্থানাঙ্ক হচ্ছে কি x1 y1, আর যদি একটা রেখা থাকে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, তাহলে এই লম্ব দূরত্বটা কত হয়? এই বিন্দুটি এখানে বসাবো, ax1 y পরিবর্তে y প্লাস c, নিচে হচ্ছে কি x এর সহগ স্কয়ার প্লাস হচ্ছে y সহগ স্কয়ার। তবে এই ক্ষেত্রে যেটা হবে, মানে এক্স ওয়াই উপরের পার্টটা একদম সেম টু সেমই থাকবে, কারণ এখানে বিন্দু হচ্ছে এক্স ওয়াই, এক্স এর পরিবর্তে এক্স, ওয়াই এর পরিবর্তে ওয়াই, বেশি তো চেঞ্জ আসবে না, আসবে? শুধু নিচে হবে কি এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই সহগ স্কয়ার করো। কত, নাইমের কত আসছে? 2x মাইনাস ওয়াই কে হোল স্কয়ার, তারপরে 104x, তারপরে 24। হ্যাঁ, এখন বলো তো আবার কোন জায়গায় আটকেছো? দুই বিন্দু আমি একটা সমীকরণ ধারণা, হ্যাঁ করছো তো, ওই যে করছো না, তারপরে লম্ব রেখা সমীকরণ নাও। লম্ব রেখা কি হয়, এক্স এর সহগ ওয়াই তে, ওয়াই সহগ হয় কি এক্স এ। আর চিহ্নগুলা কি হয়, যদি এরা যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে লম্ব রেখার সমীকরণটি কি হয়, একই চিহ্ন বিশিষ্ট হয়। মানে এখানে যে একটা প্লাস একটা মাইনাস, তাহলে ওখানে দুইটা কি হবে, প্লাস হবে। তাহলে হবে এক্স প্লাস 2y প্লাস কে ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এবার মনে করো শীর্ষ হচ্ছে -5 2, আর হচ্ছে যে নিয়ামক রেখা হচ্ছে মনে করো যে 3x মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এবার প্রসেস কি হবে? শীর্ষ আর নিয়ামক দেওয়া, এটা হচ্ছে 3x মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0, আর কি শীর্ষ হচ্ছে কি -5 কমা কি 2। বলো প্রসেস বলো। তাহলে মিসিং কি? হুম, এস।
কি থাকার কথা? কথা বলে উপকেন্দ্র আর কি নিয়ামক রেখা থাকবে। তো এখানে কি দেওয়া আছে? নিয়ামক রেখা দিয়ে দিছে, ভালো কথা, কিন্তু কি নেই? তাহলে এটা বের করতে হবে। দেখো একটু বুদ্ধি খাটালে কিন্তু পারবে, তাই না? তোমার প্রসেস বলো কি হবে? হ্যাঁ, প্রথমে হচ্ছে যে 9 যেটা বলতেছে, তাহলে কি বলছে? যে দ্বিঘাক্ষের যে লম্ব রেখা সেটা হচ্ছে কি? কি? অক্ষরেখা। অক্ষরেখা কোন বিন্দু দিয়ে যায়? যায় কোন বিন্দু? এই বিন্দু দিয়ে যায়। তাহলে মানে হচ্ছে অক্ষরেখা সমীকরণ কমপ্লিট। অক্ষরেখা আর হচ্ছে কি নিয়ামক সমাধান করে কি পাওয়া যাবে? জেড। জেড জানি, এ জানি, এস কি বের করা যাবে না? শেষ। প্রসেস ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এবার আসলে লাস্ট ওয়ান দেখো। প্রত্যেকটা মানুষের কিছু কিছু বিষয়ে দুঃখ থাকে। যেমন এই যে আমারও একটা অনেক দুঃখের বিষয় আছে, তার মধ্যে এটা একটা। যেমন আমি তোমাদের ম্যাথ ম্যাথ করাইছি, বাট বুয়েটে ম্যাথ সবচেয়ে আমি কম পাচ্ছি। ফিজিক্সে পাচ্ছি মনে করো 15 থেকে 16টা, কেমিস্ট্রি পাচ্ছি 18টার ভিতরে, 18টা ছিল, 18টা করেছিল আর কি এরকম। ফিজিক্সে প্রায় 15টা পাচ্ছি, কেমিস্ট্রিতে 16টা, কিন্তু ম্যাথে পাচ্ছি 10 না 11টা। তো এখানে দেখো তার মধ্যে এই একটা ম্যাথ ছিল যেটা আমি পাইনি। এটা আমাদের সময় আসছিল, পরে আরেকবার আসছে, বুয়েটে 2বার আসছে এটা। কিন্তু মানে তখন আমি ধরতে পারি নাই, কিন্তু পরে মনে হচ্ছে আল্লাহ, মানে এত সহজ ছিল, কারণ ইন্টারমিডিয়েটে কিছু চ্যাপ্টারের উপর কনসেপ্ট আমরা খুব ভালো ছিল, মানে নিজে স্টুডেন্ট থাকা অবস্থায়। তার মধ্যে হচ্ছে হলো যে কনিক, মানে স্টুডেন্ট থাকা অবস্থায় আমার হচ্ছে যে এই চ্যাপ্টার গুলোর উপর বেসিক অনেক স্ট্রং ছিল। তো এই চ্যাপ্টার থেকে মনে হয় 2টা ম্যাথ আসছিল, একটা পারি নাই। এবং এটা এটা মানে আমার তখন হচ্ছিল যে পরীক্ষার সময় এখানে অনেক সময় নষ্ট হয়েছিল, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এখান থেকে কনেক থেকে যে ম্যাথ আসলে পারবো, কিন্তু ওখানে হচ্ছে ওগুলো ধরা খাইছি, যে 2টা ম্যাথ দিছি, একটা ম্যাথ পারি। তো এই জন্য সময় নষ্ট হয়েছে। এখন তোমার তোমার আমাদের তো কি বুদ্ধি দেওয়ার লোক কম ছিল, তোমাদের বুদ্ধি দিয়ে দিচ্ছি। পরীক্ষা হলে এই কাজ করিও না, ঠিক আছে? পারো নাই, সাথে সাথে স্কিপ করে দেবে। তো আমার ওটাতে অনেক সময় নষ্ট হয়েছিল, এই জন্য হচ্ছে যে কম আনসার করতে পারছি। এবার দেখো এখানে এই ম্যাথটা আসছিল, কোনটা আসছিল যে দেখো বুয়েট 030 লেখা, আবার 0809, এরপর আবার মনে করো 5 বছর পরে আবার আসছে। আর তোমাদের ইদানিং বোর্ড কোশ্চেনে আসছে, এই 21 22 23 এই কোশ্চেনটা বেশ মানে একাধিক পরীক্ষায় আসছে। এখানে দেওয়া আছে উপকেন্দ্র, দেওয়া আছে উপকেন্দ্র, দেওয়া আছে হচ্ছে 1 - 1, আর হচ্ছে পরের কথা আমি বুঝি নাই কি বলছিল, যে বলা আছে শীর্ষ বিন্দুতে অক্ষের উপর হচ্ছে কি অঙ্কিত লম্বের সমীকরণ দেওয়া আছে। তো কোশ্চেনটা বুঝতে পারি না যে আসলে কি দেওয়া আছে, এই জন্য পারি নাই। এখন তোমাদের পারা উচিত, তাই না? শীর্ষ বিন্দুতে এই যে অক্ষের উপর লম্ব, তাহলে কি মিসিং? নিয়ামক রেখা। বলো কিভাবে করবা? সমান্তরাল লেখা, তারপরে ছেদবিন্দু। বলো, মাঝে বলো। হম হম। এই কিভাবে বের করো? সমান্তরাল লেখা রেখা দিয়ে বের হয়। হ্যাঁ, মানে যেটা বলা হচ্ছে যে এই রেখার লম্বা রেখা কোন রেখা? অক্ষরেখা। অক্ষরেখা কোনো বিন্দু দিয়ে যায়? যায় কিনা? যায়, তার মানে অক্ষরেখা সমীকরণ জানি। অক্ষরেখা আর এই রেখাটা সমাধান করে কি পাওয়া যাবে? এ পাওয়া যাবে। এই জানি, এস জানি, জেড পাওয়া যাবে না? তো জেড পেয়ে গেলে হচ্ছে হলো এই রেখার সমীকরণ আবার কি? x - y প্লাস কি k = 0, এখান থেকে জেড বসে এটা পাওয়া যাবে। তারপরে কি s p = pm। বুঝছি না? বুঝিনি? মানে এটাও করে নিয়ে আসবা। লাস্টে একটা ম্যাথ করিনি, এটা করিনি, এটা করিনি, দুটো সুন্দর করে বাসায় ফ্রেশ করে নিয়ে আসবা। বুঝছো না? বুঝো না? তাহলে আমি কোশ্চেন, এটা কোশ্চেন লিখে দিচ্ছি। এটা কোশ্চেন হচ্ছে ফোকাস হচ্ছে কি 1 - 1, আর হচ্ছে x - y + 2 = 0 রেখা শীর্ষ বিন্দুতে, শীর্ষ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব। ওই পরীক্ষার হলে আমার মাথায় যেটা আসে আর কি, পরীক্ষা হলে আমাকে যদি কেউ বলতো এই রেখাটাই হচ্ছে সেই রেখাটা, তাহলে শুধু যথেষ্ট ছিল বের করার জন্য, কিন্তু ওটাই বুঝতে পারি না শীর্ষ বিন্দুতে অক্ষর উপর লম্ব মানে কি, কোন কি বুঝাচ্ছে। ওটা তখন পরীক্ষা হলে মাথায় আসে না। শীর্ষ বিন্দুতে স্পর্শক, সরি, স্পর্শকের না, শীর্ষ বিন্দুতে অক্ষের উপর লম্ব, অথবা এটাকে কি বলতে পারে? শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাই না? শীর্ষ বিন্দুতে কি পরাবৃত্তে স্পর্শকের সমীকরণ, যে কোনো একটা বলতে পারে, এটা অথবা এটা, দুইটা সেম।